এই ভ্যাকেন্সি ট্যুর করার জন্য, বুঝি নাই এত দ্রুত ট্যুরের ব্যবস্থা হবে। ঘটনাটা হয়েছে কি, একটা 32 তলা বিল্ডিং এর পাশে কে জানি একটা 2 তলা বিল্ডিং উঠাইছে। পারলাম, আল্লাহ হাফেজ। এই জায়গাটায় অপেক্ষা করতেছে মামুন ভাইয়ের জন্য। মামুন ভাই আসলে এখান থেকে আমরা দুই ভাই রওনা দিব ইনশাআল্লাহ। মামুন ভাই চলে আসছে। তবে ওষুধ কিনতে হবে বুঝছেন, বয়স্ক মানুষ। ওয়ান্ডারফুল জার্নি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাত্রা শুরু করেছি ভোলার চর কুকরিমুকরির দিকে। প্রথমে আমরা মেট্রো রেল দিয়ে যাব মতিঝিল পর্যন্ত। মতিঝিল থেকে একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে যাব সদরঘাট। সেখান থেকে আমরা লঞ্চে করে চর কুকরিমুকরির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই ভিড়ের মধ্যে কেমনে কি আপনার যেটা ভালো লাগে। যেহেতু আমরা রিমোট এলাকায় যাব, খেজুর খুবই শক্তি উৎপাদনকারী একটি খাদ্য, সেই জন্য আমরা খেজুর কিনছি। ফাইনালি সদরঘাট। ভাড়ার ব্যাপারে একটা ব্যাপার না বললেই না, সেটা হলো যে সিঙ্গেল কেবিন 1200 টাকা, ডাবল কেবিন 2200 টাকা এবং ডেক ভাড়া হলো লঞ্চের 500 টাকা। কিন্তু সিচুয়েশন খারাপ হলে এই ভাড়াগুলি তারা বেশি নেয়, স্পেশালি লঞ্চের স্টাফরা। কিন্তু ডেকের ভাড়াটা বাড়ে না, কেবিন আনঅ্যাভেলেবল হয়ে যায়। আজ বৃহস্পতিবার হওয়ায় লঞ্চে কেবিনের শর্টেজ ছিল। আমরা অতিরিক্ত ভাড়ায় একটা স্টাফ কেবিন নিয়েছি। স্টাফ কেবিনটা কেমন সেটা দেখার জন্যই আমরা উপরে যাচ্ছি। এটা হলো মাস্টার কেবিন, স্টাফ কেবিন। স্টাফ কেবিন এটা ভাড়াটা অবিশ্বাস্য রকম কম নিয়েছে আমাদের দুই বাইরে থেকে। মাত্র 2500 টাকায় আমরা এই পাইলাম। আমরা যে লঞ্চটিতে উঠেছি এটার নাম হলো টিপু 13। এর ডেক ভাড়া 500, ডাবল কেবিন 2200 আর সিঙ্গেল কেবিন 1200। লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ এখন চরপেশনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য যাব লঞ্চের নিচতলায়। প্রত্যেকটা লঞ্চের নিচতলায় থাকে একটা রেস্টুরেন্ট এবং এইখানে খাবারের মান, খাবার খেতে খারাপ না, কিন্তু দাম কম্পারেটিভলি কিছুটা বেশিই থাকে। এই লঞ্চও এটার ব্যতিক্রম না মনে হয়, গিয়ে দেখি। খাবার খাওয়া শেষে আমরা আসলাম লঞ্চের ছাদে। জ্যোৎস্না আছে কিন্তু ভিডিওতে সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। ভেরি গুড মর্নিং ফ্রম বেতুয়া। আমাদের গুড মর্নিংটা একটু বেশি দেরিতে হয়েছে। কেমন ভাই? লেট গুড মর্নিং। যাই হোক, সবাই নেমে গেছে, আমরা দুই ভাই পরে নামছি। কিছু ফেলে গেলাম কি মনে হয় না। কচ্ছপিয়া ঘাট পর্যন্ত অটো ভাড়া 300 থেকে 350 টাকা, কিন্তু এখানে অনেকেই আছে ভাড়াটা অনেক বেশি চায়। আরে ব্রো রে ব্রো, হলো না ম্যান রে ম্যান, কত হইলে যাওন যাবো? এখন আমরা করবো নাস্তা। দুটা ডিম ভাইছেন, একটা ফুচকা, একটা মামলা দেবো। চর কচ্ছপিয়া থেকে যে ট্রলারটা ছেড়ে যাবে কুকরির উদ্দেশ্যে সেটা ছাড়বে 12টায়। তো এর মধ্যে আমরা নাস্তা করার ফাঁকে অবশ্য আকবর ভাই নামে এক ভদ্রলোককে আমরা অটো নিয়ে নিছি 320 টাকায়। আকবর ভাইয়ের অটোতে চড়ে আমরা বেরিবাঁধের রাস্তাটি দিয়ে যাচ্ছি হলো চর কচ্ছপিয়ার দিকে। এখান থেকে চর কচ্ছপিয়ার দূরত্ব 35 কিলোমিটার। তো ভাড়া নিচ্ছেন উনি 320 টাকা। কিন্তু এখন আপনার 35 কিলো
35 কিলো। এই জায়গায় ভোলার মানুষের জীবন জীবিকা মূলত কৃষি নির্ভর, সেই সাথে তারা মৎস্য আহরণ করে এবং ভোলার দুই পাশে নদী হওয়াতে এক পাশে মেঘনা এক পাশে তেঁতুলিয়া, তো প্রচুর পরিমাণে এখানে জেলে পল্লী দেখা যায়। আর মাছ শিকারে তারা প্রমত্তা মেঘনা থেকে নিয়ে একদম সমুদ্র পর্যন্ত চলে যায়। চারপাশটা আসলে অনেক সুন্দর, কি মামুন ভাই? তো এই চারপাশের সৌন্দর্য চলন দেখি, দেখতে দেখতে চলে যায় চর কচ্ছপিয়াতে। চর কচ্ছপিয়া চলে আসছি। তো এখন চলার নাই, খালে ভাটা। তো মাউন্ট ভাই সিদ্ধান্ত নিছে স্পিড বোটে যাবে। এখানে ট্রলারের ভাড়া হলো 70 টাকা, আর স্পিড বোর্ডের ভাড়া হলো 200 টাকা জন প্রতি। তো আমরা স্পিড বোট দিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে স্পিড বোট গুলি একটা আরেকটার সাথে রেস করতে করতে চালায়, এটা আসলে একটু বিপজ্জনক, কি একটা অবস্থা। কিন্তু আশেপাশের যে প্রকৃতি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই বিপজ্জনক, ওই যে আমাদের সাথে পাল্লা দিয়ে আবার একটা বক উড়ে, ফাইন। কিসের দড়ি বেচাইছে? এগুলো খালের থেকে বাজছে, পানি কম ছিল তো। স্পিডবোটের প্রপেলারে জড়া হয়ে গেছে জালের দড়ি, তো সেটা ছাড়াইছে শাহিন। শাহিন হলো স্পিডবোট চালায়। তা আশা করি এখন আমরা আবার ঠিকঠাক মতো রওনা দিতে পারবো। বেশি মজা করে লাগছে না। ভোলার বিখ্যাত মহিষের দই, এই মহিষগুলো সাধারণত এই চরাঞ্চলেই, চর পুকুরিমুখীর মতো আরো যে চর আছে, এই চরাঞ্চলেই থাকে ওরা। এখানেই সারা বছর থাকে, এখানেই ওদের বাচ্চা হয়, এখান থেকে ওদের দুধ সংগ্রহ করা হয়। শুধু মহিষ না, এখানে গরুও আছে, সারা বছর এরা এখানে থাকে। ইনশাআল্লাহ শাহিন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো আটকায় গেছি। আপনি আমার ভিডিও করতে পারেন চাইলে, ইফ ইউ ওয়ান্ট। রেজারের মতো না হয় মন ভাই, ঝুলা যাই উল্টা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি খবর? এই যে পিছনে যে একটা মন ভাই মেঠো পথ, এইটারও কি আপনার কাছে কোনো দাম নাই? আমরা বাজারে আসার পরে বাসার ভাইকে পাইলাম। বাসার ভাই হলো এখানে রাইড শেয়ার করে। বাসার ভাই আমাদের পূর্ব পরিচিত, আগে ওনার বাইকে আমরা ঘুরছি। তো বাসার ভাই আমাদেরকে এখন খেজুর বাগানে যাওয়ার যে জঙ্গলের রাস্তাটা, সেই জঙ্গলের রাস্তাটার মুখে ছেড়ে দিবেন। আর বাসার ভাই বাসার মাঝি নামে পরিচিত, ওনার নৌকাও আছে, উনি ট্যুরিস্টদেরকে নৌকা দিয়ে ঘুরান এবং সাথে এই মোটরসাইকেল রাইড যেটা। আপনি, আমরা এখন খেজুর বাগানের রাস্তার সামনে চলে আসছি। অশ্বগতিতে পার হয়ে যাবেন আপনি, যে জিনিস। হে আল্লাহ, একটু সদয় মালিক, যেন আপনি আরামে পার হইতে পারেন। এটা দিব আপনারে। আপনি হলেন জিমন্যাস্ট ব্রো। সরি, তারপর
এর আগে আমরা যখন নারকেল বাগান গেছি তখন গেলাম পাশের খালটা দিয়ে নৌকায়, কিন্তু এখানে এখন জঙ্গলের মধ্যে রাস্তাটাও খুব এক্সাইটিং। চারদিকে পাখপাখালির ডাক, মানে আলাদা এক ধরনের একটা অভিজ্ঞতা। এই ধরনের পরিবেশে আসলে দিনের পর দিন কাটানো যায়, খুবই সুন্দর। এটি ম্যানগ্রোভ ফরেস্ট হওয়ায় শ্বাসমূলে পুরা চলার রাস্তাটা ভর্তি। তারপরেও স্থানীয় মানুষরা যে রাস্তাটা দিয়ে হাঁটে সেই রাস্তাতে শ্বাসমূল সেভাবে নাই, একটা ওয়াকওয়ে বা একটা মেঠোপথ তৈরি হয়েছে। তারপরেও আমরা যারা এই রাস্তা চলে অভ্যস্ত না তাদের জন্য মোটামুটি কষ্টের ব্যাপার এটা একটা। আর হলো যে আহ, এই যে জঙ্গলের এম্বিয়েন্স নয়েজ, এতে হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের, আমরা যথেষ্ট এনজয় করছি ব্যাপারটা, খুবই সুন্দর। What's door? এই রাস্তা খেজুর বাগান আসতে সময় লাগে 15-20 মিনিটের মতো। আমরা প্রায় চলে আসছি, এই কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ওয়াচ টাওয়ারটা দেখতে পাবো। এই approximately 9 তালা ওয়াচ টাওয়ার। এ হলো ওয়াচ টাওয়ার, 7 তালা। এই ছোট্ট চিকন খালটা ক্রস করি, দেখা যায় এখান থেকে যদি নৌকায় তারুয়া বীজ যাই তাহলে আমার কয় টাকা লাগতে পারে, বা যারা আসবে কয় টাকা লাগবে? যাইতে এগুলো দিয়ে গেলে বোট দেওয়া 2000, স্পিড বোটে গেলে 2500, 1500, আর এগুলো গেলে 1200, এই 1400। যে বাবা নৌকায়, বাবা নৌকায় বাবা না মিশিং মেশিন। এই কত সময় লাগে যাইতে? যাইতে 40 মিনিট লাগে। নৌকা চালাও? জি। এই পার হইতো ওই পার পার করতে কয় টাকা নাও? 10 টাকা করে নিই প্রথমে। কথা কি সত্য? জি। এটা একটু বেশি হয়ে যায় না? মানে আমরা তো দুজন পাতলা, যদি কোনো রকম 5 টাকা 5 টাকা 10 টাকা পার করন যায়। ওই তো আছি মেঘনা নদীর মাঝির সাথে, মেঘনা নদীর মাঝি দি রাব্বি। চলুন খেয়ে নেই। এই হইলো আমাদের ক্যাম্প সাইট, এই হইলো মামুন ভাই, আর এই হইলো তাহসান যে আমাদেরকে ভাত খাওয়ানোর বন্দোবস্ত করছে। এই হইলো তাহসানের ভাত। লাগলে নিয়ে নেবো, ঘটনা হচ্ছে কি আমি প্রচুর ভাত ফেলি, এটা হলো আমার একটা প্রবলেম। আনুমানিক প্রায় বেলা 3টার দিকে আমরা খাবার খেতে বসছি। তো মামুন ভাই বলছিলেন যে অসুবিধা নেই, সেটা না, অসুবিধা নেই। সোনারি যে মাছটা দিছে এটা ওরা ইলিশ মাছ বলে দিছে। মামুন ভাই বলতেছেন যে এটা ইলিশ মাছ না, এটা অন্য কোনো মাছ হবে। ব্যবস্থা করতে হবে, বুঝছেন? গরম গরম খাবো এখানে বসে বসে। দুপুরের খাওয়া শেষে অল্প বিশ্রাম নিয়ে আমি তাহসানকে সাথে নিয়ে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য বের হইছি। আর হলো গিয়া যে কিছু ছবি তুলবো। আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যে প্রজেক্টটা গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ওয়ার্মিং এর অ্যাডভার্স এফেক্ট নিয়ে কাজ। এটা আমার একটা লং টার্ম প্রজেক্ট, ফটোগ্রাফিক প্রজেক্ট। যাই হোক, এটা বলার উদ্দেশ্য না। তো বের হইছি, তেমন উম, অনেক সময় বাইরে থাকবো এই জন্য না, আশপাশটা একটু এক্সপ্লোর করার জন্য। আমি জানলাম খবর নিয়ে যে এই নদীর পানি এখন লোনা হয়ে গেছে। যেমন নদী থেকে পানি সরাসরি নিয়ে ব্যবহার করা যেত, এখন আসলে সেই সুযোগটাও অনেকটাই কমে গেছে। গাছের পাকায় আটকে পড়ে একটা পাখি মারা গেছে। এটা দোয়েল পাখি, খুব সম্ভবত আমাদের জাতীয় পাখি। বিভিন্ন লেখায় বইয়ে পত্রে পড়ছি যে আমাদের যে গ্রিন বেল্টটা আছে এটা খুব কার্যকরী জিনিস, ঝড় জলোচ্ছ্বাস এগুলো থেকে আমাদেরকে সেভ করে। এখানে আসার পরে সেটার নমুনাটা একদম হাতে নাতে দেখলাম, যে গাছপালাগুলি তছনছ হয়ে আছে। এবং এটা খুব মজার বিষয় যেটা দেখছি, যে যে গাছপালাগুলি ভেঙে চুরে পড়ে আছে, কিছু গাছ মারা গেছে এবং কিছু গাছ থেকে আবার নতুন করে ডালপালা শিকড় ইত্যাদি ইত্যাদি
বের হয়েছে। তো এই গ্রিন বেল্ট যদি আমরা অক্ষত রাখতে পারি, তাহলে আমরা যারা শহরে এবং লোকালয়ে বসবাস করি, এই গ্রিন বেল্টটা আসলে আমাদের জন্য ঢাল হিসাবে কাজ করে প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষে। আর আমি ওই যে আমার প্রজেক্ট নিয়ে কাজ করব বলছিলাম, তো সেই হিসাবে আমার মোবাইল ফোনটা ছিল তাহসানের হাতে। তাহসান কিছু ভিডিও নিয়েছে। তো ইভেনচুয়ালি আমি মনে করলাম যে ব্লগটার সাথে আমার ভিডিওগুলি অ্যাড করে দেই, একটা মেমোরি হিসাবে আমার কাছেও থেকে যাবে। তো জায়গাটা খুবই সুন্দর, সেই সাথে প্রচন্ড ভয়ঙ্করও। জায়গাটা দেখে বোঝা যায় যে যে পরিমাণ গাছপালা একটা স্পটে এভাবে উল্টে পড়ে না আছে। এটা মেঘনা নদীর কিনার। তো আর এই জায়গার পানিটা অসম্ভব লবণাক্ত। ছবি তুলতে তুলতে আমরা টেন্ট সাইট থেকে বেশ অনেকটা দূরে চলে আসছি। এই সময় হঠাৎ তাহসান তাজা হরিণের পায়ের ছাপ দেখতে পায়। তো